হ্যালো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি। অলমোস্ট আজকে আমরা লেট করেই ফেলেছি। লেট ছাড়া আসলে কোনো বক্তব্য নেই। যাই হোক, আহ, খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়েই কথা বলবো, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। আমার আপু চলে আসছে। থ্যাংক ইউ জামশেদ। মেহেদি হাসান হৃদয় নতুন মুভি কি? ফারজানা আপু কেমন আছেন? ভীষণ ভালো আছি। আজকে আমি সবার আগে আসলাম, একদমই। জামশেদ আজকে ফার্স্ট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন, যাতে করে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সাকিবিয়ানরা জানতে পারে। কারণ অনেকেই অনেক রকম 36 মিনিট লেট। ও মাই গড, সো সরি, সো সরি। 36 মিনিট, বাট আমার মনে হয় সরি বলে কি করব, আমি কি তাহলে 11:30টা দেবো? বাট আমার মনে হয় যে আপনারা আবার ঘুমিয়ে যাবেন। বাট আমি 11টা এত চেষ্টা করি আসবার। আসলে কি হয়, 2 ডেজ হচ্ছে আমাদের উইকেন্ড। তো যারা দেখবেন যে আমার আপনারা যদি দিনের বেলা খেয়াল করেন, আপনাদের দিন মানে তো আমাদের রাত, তাই না? তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে রাত্রি 3:30 অবধি দেখা যায় কোনো সময় আমি জেগে থাকি, কারণ ওই যে কমেন্টের রিপ্লাই গুলো করছি, তারপরে পোস্ট করতে করতে লেট হয়ে যায়। তো যার কারণে আমার ঘুমোতে ঘুমোতে লেট, এবং তো উঠতে ইচ্ছেই করে না। আমার মনে হয় কি উইকেন্ডটা আমি অ্যাটলিস্ট আমাদের এখানকার 1টা 1:30 পর্যন্ত ঘুমোই। কিন্তু আমার মনে হয় না না না, আমি তো লাইভের পোস্ট করে দিয়েছি, ও মাই গড, আমার তো লাইভে যেতে হবে। এটা একটা বিশাল রেসপন্সিবিলিটি। মানে মানে কি যে একটা মনে হয়। একবার মনে হয় আমি আসবোই না, দূর। তারপর মনে হয় যে না না না, থাক। ওকে। ফারজানা আপু, কলিজার আপু আমার, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ বাবু ভাই, আমি খুব ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে। এই যে এখানে একজন ঢুকে পড়েছে তার নিজের পিতৃ পরিচয় দেবার জন্য, বাট আমরা তার পিতৃ পরিচয় চাই না। সো আমরা তাকে ব্যান করে দিলাম। ওকে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যারা যারা দেখছেন সবাই ঝটপট আমি কিছু কথা বলবো। মেহেদি হাসান হৃদয়ের নতুন কি প্রজেক্ট আসতে চলেছে, আমরা দু একজনের কাছ থেকে জানতে পারছি যে মেহেদি হাসান হৃদয় নাকি সিয়াম এবং আরো কিছু অন্যান্য অনেক নাম আসছে, তাদেরকে নিয়ে নাকি ছোট বাজেটের মুভি করতে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো উঠে আসছে, সেটার আসলে সত্যতা কতটুকু? মেহেদি হাসান হৃদয় আসলেই প্রজেক্ট আসতে চলেছে কিনা, নাকি একবারই মেগাস্টার শাকিব খানের সাথে তিনি আসবেন? তো এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমার মনে হয় যে মানে কথা বলা উচিত, ক্লিয়ার একটা ধারণা প্রত্যেকটা সাকিবিয়ানের থাকা উচিত। তো যারা যারা ভুল ধারণা নিয়ে আছেন তাদেরও যেন ভুল ধারণা না থাকে, সেই জন্যই আমি আসলে আজকে কথাগুলো বলতে চাচ্ছি। ওকে। তো ইসরাফিল, থ্যাংক ইউ সো মাচ। সজীব আহমেদ ভাই, ওয়েলকাম। আমি আপনার পাশে আছি আপু, থ্যাংক ইউ। সাকিবিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা। শরীফ আপু, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে আমাদের আসলে পাইরেসি নিয়েও কিছু কথা বলবো। হল মালিকদের দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই। দেখুন, পাইরেসি এবং এইচডি কপি লিক, এই দুটো কিন্তু আলাদা জিনিস। আমরা কোনোভাবেই যেন এই দুটোকে এক না করে ফেলি, ঠিক আছে? যারা যারা দেখছেন অবশ্যই যদি আপনাদের চেনা কোনো হল মালিক যারা আছেন, অনেকেই আছেন আমার পেজে, বাট তারপরেও যারা চেনা পরিচিত যদি কারো থাকে, অবশ্যই ট্যাগ করুন এবং লাইভটা শেয়ার করুন, যাতে তারাও দেখতে পারে। কারণ কি, আমরা স্পষ্টত বুঝতে পারছি যে মেগাস্টার শাকিব খানের সাথেই এই যে আসলে বদমাইশিটা, আমি বলবো অন্যায়টা, এটা কিন্তু মেগাস্টার শাকিব খানের সাথেই হচ্ছে। কারণ যারাই অন্যায়টা করছে তারা কোনো না কোনো ভাবে চাই আসলে যে বাংলাদেশের শিল্প সংস্কৃতিটা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, তালা বন্ধ হয়ে যাক। না হলে মেগাস্টার শাকিব খান, যেখানে কিনা একাই একজনই যে পুরো ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে, যে ইন্ডাস্ট্রিটার জন্য এত বড়, মানে যে কোনো অর্গান বলুন, ফুসফুস, কিডনি বলুন, মানে আপনি যেটাই বলুন, হার্ট বলুন, সব তো মেগাস্টার শাকিব খান। তো তার সিনেমাকে আঘাত করা মানে, তার সিনেমার ব্যবসায়িক লস করানোর চেষ্টা করা মানে হচ্ছে আলটিমেটলি এরা বাংলাদেশ সিনেমার শত্রু। এখন কেউ যদি মনে করে, সিনেমা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বর্গ যদি মনে করে যে না, আমি তো চাচ্ছি ওরটাই হোক, ওরটা হয়ে গেলে আমরা ছোট ছোট বাজেটের সিনেমা করতে পারবো এবং আমরা মানে সুপারস্টার মেগাস্টার তৈরি করতে পারবো, এই যে ধারণাগুলো, এগুলো আসলে বাসা বাঁধতে শুরু করেছে বা বেঁধেছে অনেক আগে থেকেই আমাদের এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে। তো যেটা আসলে অ্যালার্মিং, একদমই অ্যালার্মিং। কারণ একই সাথে আপনারা বলবেন যে আমরা সিনেমার পৃষ্ঠপোষক, একই সাথে বলবেন যে আমরাই তো আসলে সিনেমাকে মানে এতগুলো বছরের সিনেমা দিচ্ছি, সে আপনারাই আবার একজন পার্টিকুলার মানুষ যে কিনা বাংলাদেশের সিনেমার হার্ট, সেই মানুষটাকে আপনারা ক্ষতি করার চেষ্টা করছেন। তো আসলে আপনারাই তো ঘরের শত্রু বিভীষণ।
তো যেটা বলছিলাম যে পাইরেসি হচ্ছে গিয়ে যেটা কিনা হল প্রিন্ট হয়, যেটা কিনা কেউ মোবাইলে ধারণ করে সিনেমা দেখতে গিয়ে, এটাকে বলে পাইরেসি। আর যখন আমরা যেটা বরবাদেও দেখতে পেরেছি, আমরা যেটা তাণ্ডবে দেখতে পেরেছি, এইচডি কপি যেটা বরবাদে হয়েছিল 1 মাস পর, তাণ্ডবে যেটা অ্যালার্মিং ভাবে অনলি আমরা 7 দিনের মাথাতেই দেখতে পেরেছি। তো এই যে আসলে এইচডি কপি ভাইরাল, লিঙ্ক ভাইরাল বলুন আর হচ্ছে পাইরেসি বলুন, এই দুটোকেই কিন্তু বন্ধ করতে হবে, সমূলে উৎপাটন করতে হবে। এবং সেক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলার একটা বিশাল বড় একটা আমি মনে করি যে মানে ইনভলভমেন্ট আমাদের প্রয়োজন। তো আমি মানে কি বলবো, আমি রিকোয়েস্ট করব আমাদের দেশের যারা আইন মানে স্পেশালি যারা সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন, এই মানে কি বলে এটাকে, মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, মোস্তফা সরোয়ার ফারুকী বলুন বা আরো যারা আছেন, প্লিজ একটু দৃষ্টি দিন, একটু দৃষ্টি দিন আপনারা, না হলে তো সিনেমাটা শেষ। বাংলাদেশে শাকিব খানের সিনেমা ঘিরেই কিন্তু হল মালিকরা বেঁচে থাকে। শাকিব খানের সিনেমার জন্যই কিন্তু সিনেপ্লেক্সেও একটা উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখন আপনাদের যদি এগুলো দৃষ্টিগোচর না হয়, আপনারা যদি একটা মানুষের ক্ষতি চেয়ে যদি আসলে মনে করেন যে ওর ক্ষতি হচ্ছে হোক, এইগুলো আসলে কি বলবো, বহির্বিশ্বের কাছে না আমাদের দেশের সংস্কৃতির মানটাকে একদমই নষ্ট করে দেয়, একদম নষ্ট করে দেয়। তো সেখানটাতে হল মালিকদেরকে বলতে চাই, ভাই লাইভে আসেন, থ্যাংক ইউ। ইস্তিয়াক লিখেছে, আমি শুনতেছি 6-7 মাস নাকি কোনো বিদেশি নায়িকা বাংলাদেশের সিনেমায় কাজ করতে পারবে না, এই সিদ্ধান্তের মাঝে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। একদমই তাই, এটা নিয়ে আমি পরে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা যে টপিকগুলো আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে প্লিজ এখানটাতে কমেন্ট করে রাখুন এবং আমি সেগুলো নিয়েও কথা বলবো। আর এবং লাইভটা অবশ্যই সর্বত্র জায়গায় আপনারা একটু ছড়িয়ে দিন, যাতে করে সবাই মিলে আমরা একসাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে পারি। ফারুক শুভ লিখেছে, রিয়েল এনার্জি প্রোডাকশন কি শাকিব খানের সাথে আছে নাকি নাই? অবশ্যই আমি এটা বলে দেবো, রাইট, আমি এটাও আপনাদেরকে বলে দেব। তো বিষয়টি হচ্ছে, আপু বরবাদ টিম থেকে শীঘ্রই ঘোষণা আসবে আশা করছি ঈদুল আজহার জন্য। বরবাদ টিম থেকে আশা করাটা আমি বলবো, এগুলো নিয়ে আমি কথা বলবো। ওকে, যেটা বলছিলাম যে পাইরেসি, হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনাদের জায়গা থেকেও পাইরেসিটা ঠেকানোর জন্য কিন্তু আপনারাই অনেক বড় ভূমিকা পালন করতে পারেন। যেমন এটার স্পেসিফিক উদাহরণ হতে পারে মনিহার সিনেমা হল। মনিহার সিনেমা হলে আমি নিজে অনেকগুলো আমাদের ভাইদের কাছ থেকে শুনেছি যে মনিহার সিনেমা হলে যেটা করা হয় যে একদম ফুল অফ মানে একটা এইচডি ভার্সনই ওখানকার দর্শক দেখতে পারে, যেটাই হওয়া উচিত। কারণ দর্শক টিকিট কেটে গিয়ে যখন দেখছে 350 বলুন, 400 বলুন বা 150 বলুন বা যে অ্যামাউন্টের টিকিটই কাটুক না কেন, তারা একটা ফুল ফ্রেশ সিনেমা দেখতে চায়, এইচডি ভার্সন যেটা, সেখানে শাকিব খানকে তারা দেখতে চায়, তাই তো? তো সেইখানে দেখতে গিয়ে মনিহারে অন্তত আমাদের যারা দর্শক বৃন্দ আছেন তারা কিন্তু কোনো কষ্ট পোহাতে হয় না, তারা এইচডি প্রিন্ট দেখতে পারে। কেন? কারণ মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে প্রত্যেকটা হলে যখন সিনেমা চলে 2 থেকে 3 জন তারা নিজস্বভাবে তারা ওখানে বরাদ্দ রাখে, 3 জন স্টাফকে, যে কোনোভাবেই যেন কেউ মোবাইলে ধারণ করতে না পারে, পাইরেসি ঠেকানোর জন্য। সো মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ, আমি জানি না আপনারা কেউ আছেন কিনা এখানটাতে, আমি স্যালুট দিতে চাই এবং থ্যাংক ইউ সো মাচ মনিহার সিনেমা হল কর্তৃপক্ষকে জানাতে চাই যে তারা এইটুকু অন্তত মানে একটা বিশাল একটা পদক্ষেপ তারা নিয়েছে তাদের নিজস্বভাবে পাইরেসি ঠেকানোর জন্য শাকিব খানের সিনেমাতে। তো আমি মনে করি যে মনিহারকে দেখে আমরাও একটু ইন্সপিরেশন কিন্তু নিতেই পারি অন্যান্য সিনেমা হল যারা আছেন। যেমন আমরা অনেক জায়গা থেকে শুনতে পারি যে পাইরেসি ঠেকানোর জন্য তারা মোবাইল মানে কি বলে পর্দার হচ্ছে গিয়ে আপনার ব্রাইটনেস কমিয়ে দেয়। এখন ব্রাইটনেস কমাতে গিয়ে অনেক সময় দেখা যায় 1% ব্রাইটনেস, মানে এই যে এইচডি কপিটা মানুষ টিকিট কেটে দেখতে যাচ্ছে তারা সেটা দেখতে পারে না, বহু কষ্ট করে চোখের আলোকে আরো বেশি পরিমাণে প্রেসার দিয়ে তাদের সিনেমাটা দেখতে হচ্ছে। তো এটা কিন্তু একজন দর্শকের সাথে অন্যায় করা হচ্ছে। আমি জানি আপনারা পাইরেসি ঠেকানোর জন্য হচ্ছে গিয়ে আপনারা ব্রাইটনেস কমিয়ে দিচ্ছেন, বাট আলটিমেটলি কিন্তু এটা সুরাহা না। প্লিজ ফলো মনিহার। আপনারা নিজস্বভাবে যখন একটা সিনেমা ঘিরে বিজনেস তো করছেনই, বরবাদের মতো চূড়ান্ত রকম বিজনেস করছেন, তাহলে সেই সিনেমাটাকে কেন আপনারা একটুখানি আলাদাভাবে 2-3 জন লোক বরাদ্দ করুন প্রত্যেকটা হলে হলে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। একটু সদিচ্ছা, তাহলেই আসলে আপনাদের জায়গা থেকে আপনারা পাইরেসিটাকে রোধ করতেই পারেন। তো এটাও আমার আসলে হল কর্তৃপক্ষের কাছে এটা আবেদন থাকলো। এবং একই সাথে আমি এইচডি কপির জন্য যেটা বলবো যে দর্শকদেরকে আসলে যেরকম ভাবে আসলে এই এইচডি কপি আমরা দেখবো না, দর্শকদের তরফ থেকেও একটা বিশাল আমার মনে হয় যে
স্টেপ আসা উচিত যে আমরা আসলে এটা দেখবো না, আমরা হলে গিয়েই সিনেমা দেখবো। আপনারা যারা মেগাস্টার শাকিব খানের সাথে চক্রান্ত করে তার এইচডি কপিগুলো, তার মুভি কপিগুলো আপনারা ভাইরাল করে দিচ্ছেন, এটা করেও কোনো লাভ নেই। কারণ আমরা দর্শক শাকিব খানের সিনেমা হলে গিয়েই দেখবো। আমরা বাংলাদেশ সিনেমার সাথে আছি, আমরা শাকিব খানের সিনেমার সাথে আছি। এটা একজন দর্শকের তরফ থেকেও কিন্তু আসলে আসা উচিত। আশা করি অচিরেই দর্শকরাও এই বিষয়ে অনেক বেশি সচেতন হচ্ছেনও। বাট সর্ষের ভিতর যখন ভূত থাকে, তখন সেই সর্ষেগুলোকে বেছে আসলে ভূতটাকে কে বের করবে বলুন? যে যে নিজেই হচ্ছে গিয়ে পৃষ্ঠপোষক হয়েও যদি সে নিজেই আসলে একটা সিনেমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় শুধুমাত্র শাকিব খান নামটা আছে বলেই, তাহলে আসলেই আদতে কিছু করবার নেই আমাদের। তো তারপরেও আমি বলবো যে আপনাদের একটুখানি, আপনারা মানে একটুখানি লজিক্যালি ভাবুন, একটু মানুষের মতো বিবেক দিয়ে ভাবুন যে কার সিনেমার ক্ষতিটা করতে চাচ্ছেন। এই যে এখন এত বড় বড় বাজেটের সিনেমার কথা হচ্ছে, মেগাস্টার শাকিব খানের মানে শাকিব খানের ক্যারিয়ারে, বাংলাদেশ সিনেমারও আমি বলবো যে একজন হিরোর ক্যারিয়ারে এত বড় পারিশ্রমিক নিয়ে তিনি একটা মুভি করতে যাচ্ছেন, তার মানে সেই মুভির বাজেটটা কত হতে পারে ভাবুন তো একবার। শাকিব খানের পারিশ্রমিক যদি হয় একদমই একটা মানে কি বলবো বিগ মানে অ্যামাউন্ট অফ একটা মানে আমরা রেমুনারেশন যদি খেয়াল করি, তাহলে সেই সিনেমার বাজেটটা কত হবে, সেই সিনেমাটা কতটা লার্জার দেন লাইফ একটা সিনেমা হতে যাচ্ছে। তো সেই সিনেমাটার ভবিষ্যৎটা নিশ্চয়ই অন্ধকার করবার জন্যই কেউ পায়তারা করে বসে আছে তো সেই শত্রুপক্ষ, সেই সার্ভার কোম্পানি বা অন্যান্য কোনো প্রোডাকশন হাউস বা আরো কত শত্রুর তো শেষ নেই, যারা নিজেরা নিজেদের সিনেমা করে ফেলতে পারে। এরকমও নজির আমরা দেখতে পাচ্ছি। অদ্ভুতভাবে বরবাদের প্রডিউসার বলুন বা মানে কি বলবো, এরা মুখ খোলে না, এরা কোনো সার্ভার কোম্পানির নামটাও নেয় না। এরা জানে কিন্তু যে কে হচ্ছে এইচডি কপিটা বাজারে নিয়ে এসছে, তারপরেও মুখ খোলে না। কোথাও গিয়ে কারোর একটা থাকে না যে না আমারও এখানে একটা স্বার্থ আছে, আমি মুখ খুলতে চাই না। কেন কেন আসলে আমরা মুখ খুলি না? কেন মুখ খুলতে পারি না আমরা? আমরা কি করব না কাজ নেক্সট শাকিব খানের সাথে? তার আমার মুভির সাথে তো সেম ঘটনাটা আবারও ঘটবে, তাহলে কেন আমরা মুখ খুলি না? কোথায় গিয়ে আমাদের আটকায়? প্লিজ কোথাও আটকাবেন না, যেটা সত্য সেটা কথা বলুন। আপনার মুভিও কিন্তু আসবে নেক্সট শাকিব খানের সাথে, তাহলে কেন আসলে মানে মুখ বন্ধ করে থেকে আরেকটা প্রোডাকশন হাউসকে আপনারা হুমকির মুখে ফেলে দিচ্ছেন কেন? শত্রু নিয়ে বেশি দিন এগোতে পারবেন না। শত্রু যদি বন্ধুর রূপেও আপনার কাছে আসে, আমি বলছি সেই পার্টিকুলার মানে আপুকে যে শত্রু বন্ধুর রূপে আপনার কাছে এসছে, সে কিন্তু শত্রুই, সে যতই বন্ধুর রূপ ধারণ করুক না কেন আপনাকে পুরোপুরি ধ্বংস করে তারপর ছেড়ে দেবে। সো মানে কে আসল বন্ধু কে শত্রু এটা বিবেচনা করে অন্তত আপনার পাশে জায়গা দিন। বুদ্ধিটা একটু খুলুন। স্মার্টলি বিহেভ তো করেন, বাট বুদ্ধিতেও সে স্মার্টলি বিহেভের একটা ছাপ আমরা দেখতে চাই। ওকে, তাণ্ডবীদের 4 দিনের মাথায় সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিডনাইট শো চালু হয়েছিল, দর্শক চাপে আফসোস পাইরেসি নষ্ট করে ফেললো। সো এটাই আর কি, সবকিছু মিলে। ভাইজান কামিং, কাতার থেকে চলে এলাম যুক্ত হতে। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইজান। সবার আগে জাজের পুরাতন সার্ভার গুলো আপডেট করা দরকার আপু। সজীব আহমেদ, উনি হচ্ছেন আমাদের একজন হল মালিক, যিনি রোমা সিনেমা হলের হল মালিক। হ্যাঁ, এই কথাটাই আমি বলছি ভাইয়া, যে মানে এই যে সার্ভার কোম্পানিটার কথা বারবার আসে কেন, আসলে আমি জানি না সে কেন কোনো জবাবদিহিতার মধ্যে আসে না। বিকজ অফ আমাদের কাছে প্রমাণ নেই। তো প্রমাণটা করবে কে ভাই? প্রমাণটা করবে কে? ওই যে বললাম আইনের সদিচ্ছা থাকতে হবে। এখন একজন আইনের প্লিজ আশরাফুল আহসান স্টিকার কমেন্ট করবেন না, এতে করে লাইভটা স্লো হয়ে যায়। স্টিকার কমেন্ট আমাদের করা যাবে না, ঠিক আছে? ওকে, তো যেটা বলছিলাম যে শাকিব খান পার্সোনাল একটা টিম বানাতে পারে নিজের জন্য, 10 থেকে 12 জনের একটা সিকিউরিটি টিম, পাইরেসি। আচ্ছা, এটা দেখুন শাকিব খান তো অনেক কিছুই করতে পারেন, বাট এটা প্রত্যেকটা হল মালিকেরও দায়িত্ব। প্রত্যেকটা হল মালিক, আপনি যে হিরোর সিনেমা দিয়ে আপনাদের ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন, এবং অবশ্যই তার পাশাপাশি আরো ওখানে যারা একটা বাদামালা বলুন, একটা চানাচুরওয়ালা মানে ভাই বা আঙ্কেল বলুন, তারাও লাভবান হচ্ছে। তো সবকিছুর উপর বিবেচনা করে হল মালিকদের দায়িত্বটা আরো বেশি। ওকে, শত্রুকে শত্রু হিসেবেই দেখতে হবে, জাস্ট একদমই তাই, শত্রুই। ওকে, ফারজানা কেন শুকিয়ে গেছে? ট্রাভেল কোথায় শুকিয়ে গেছে? আরো শুকিয়েছিলাম, এখন আস্তে আস্তে আবারও ঠিকঠাক হয়ে যাচ্ছি, বাট শুকিয়েছি, সবাই বলে এটা। ওকে, তো যেটা বলছিলাম যে
সজীব ভাইয়ের কথাটা, যে এই সার্ভার কোম্পানির নামটা কেউ মুখে তুলতে পারে না। সজীব ভাই আপনি তুলতে পারলেন, থ্যাংক ইউ সো মাচ, বাট যার মুভি পাইরেসি হয়ে যায় সে তোলে না। তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো মানে প্রশাসন থেকে আমরা দেখি না যে সেই কোম্পানিটাকে, সেই সার্ভার কোম্পানি, ভাই এই সার্ভার থেকেই মুভিগুলো আসলে আপনার কপিগুলো কিন্তু ডিস্ট্রিবিউট হয়, পুরো বাংলাদেশ জুড়ে হয় ডিসিপি গুলো। তো সেখান থেকে কেন এই কোম্পানিটাকে কেন আইনের আসলে অ্যাটলিস্ট প্রশ্ন উত্তর পর্বেও আনা হয় না, আমি জানি না কোথায় গিয়ে ওই জায়গাটাকে আটকে যায়, মানে কোথায় গিয়ে সেই গডফাদারে আমরা আটকে যাই, আই রিয়েলি ডোন্ট নো। বাট আমি সত্যিই জানতে চাই যে এই কেন, সে কে এমন ব্যক্তি যার নাম নিতে পারে না কোনো প্রোডাকশন হাউস। আমার আমার কোটি টাকার বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে, আমি তবুও সেই সার্ভার কোম্পানির নাম নিতে পারবো না। মাই গড, উফ ডাম, মানে এটা আসলে খুবই খারাপ লাগে, খুব খুব খারাপ লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইজান। আচ্ছা ভাই লাইভে আসেন, কিছু কথা বলেন। আচ্ছা কিছু কথা আসলে আমরা সবাই বলছি, আমার তুফান ভাইয়ের সাথেও রেগুলার এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং আমরা কথা বলি। তো বিষয়টি হচ্ছে কি, আরেকটা বিষয় যেটা পাইরেসি নিয়ে, এগুলো নিয়ে তো কথা বললাম, আশা করি সজীব ভাই আপনিও বুঝতে পারছেন যে আমার তো বরাবরই বক্তব্য এটাই, আমি ওই নামটা নিয়েও কিন্তু স্পেসিফিক ভাবে অনেকবার ভিডিও করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা জানি উৎসব ছবিটা কার, উৎসব ছবিটা চরকির, তাই না? তো উৎসব ছবির একটা আপনারা দেখবেন যে একটা স্ক্রিনশট অনেক ভাইরাল হয়ে গেছে, যেখানে কিনা টেলিগ্রাম গ্রুপগুলো যেগুলো আছে, মেসেঞ্জারের গ্রুপগুলো, ওখানটাতে কথা হচ্ছে যে উৎসব সিনেমাটার লিংক আমি চাই, এরকমটা একজন লিখেছে। না না না, হলে গিয়ে দেখুন। ভাবুন একবার কতটা অ্যালার্মিং হতে পারে যে একটা মানে এরকমই হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলো, যেখানটাতে বরবাদের লিঙ্ক বলুন বা এরকম লিঙ্কগুলো আমাদের শাকিব খানের সিনেমার সবাই দেধারসে দিয়ে দিচ্ছে, একদম এইচডি কপি লিঙ্কগুলো, বাট সেই মেসেঞ্জার গ্রুপেই উৎসবের বেলায় লিখছে যে না হলে গিয়ে দেখুন। তো বুঝতে পারছেন সর্ষের মানে ভিতরে ভূতগুলো কারা, কতটা স্পষ্ট তো হলেও আইন শৃঙ্খলা বাহিনী তারপরেও মুখ বন্ধ করে থাকবে। মোস্তফা সরোয়ার ফারুকী মন্ত্রণালয় থেকেও সিনেমাগুলোকে আসলে রক্ষা করতে পারবে না, সিনেমাগুলো না সরি শাকিব খানের সিনেমাকে রক্ষা করতে পারবে না। এটা কি সদিচ্ছার অভাব নয়? মানে আইন শৃঙ্খলা থেকে, মন্ত্রণালয় থেকে, এটা কি সদিচ্ছার অভাব নয়? যে কেন, কোন জায়গায় গিয়ে আপনারা আটকে যাচ্ছেন? অন্য কোন সিনেমা আপনারা কি চোখ বুঝে আছেন নাকি দেখছেন না, নাকি কি করছেন? কোন সিনেমা হচ্ছে না, যারা এইচডি কপি ভাইরাল করে দেয় তারা পর্যন্ত বলছে না উৎসবেরটা করা যাবে না। ভাই আমরা কোনোটা পাইরেসি হোক সেটার পক্ষে না, কোনোটার এইচডি কপি আসুক আমরা কোনোটার পক্ষেই না, কিন্তু কেন পার্টিকুলারলি উৎসবেরটা করা যাবে না, এই কথাগুলো কেন আসছে? সিনেমাটা তো চরকির, তাণ্ডবও তো ওই একই ঘরেরই সিনেমা। বারবার করে বলছি, হ্যাঁ আসলে আমাদের কথাগুলো কিন্তু অমূলক নয়। দর্শকরা যে কথাগুলো বলে না, বা সাকিবিয়ানরা যে কথাগুলো বলে না, বা আরো যারা মুখ খুলছে না, অনেক পরিচালক আমাকে বলেছে এবং অনেক হল মালিকরাও বলেছে তাণ্ডবের প্রসঙ্গেই যে ঘরের শত্রু বিভীষণ। তো আসলে বিষয়গুলো এতটা খারাপ লাগে, এতটা খারাপ লাগে যে একটা মানুষের ক্ষতি করতে গিয়ে এরা নিজেরাও নিজেদের বাস দিবে, তাও এদের প্রবলেম নেই। এইগুলোই আসলে এদের অবস্থা। থ্যাংক ইউ রেদ মৌলানা, থ্যাংক ইউ সো মাচ। কলকাতার মুভি পাইরেসি হয় সিনেমা হল থেকে, সেখানে সরাসরি হল মালিকরাই জড়িত থাকে। যাই হোক, কলকাতার বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। শুধু তুমি, আচ্ছা অদৃশ্য শক্তি নাকি নিজেরাই জড়িত থাকে। আচ্ছা আপু, তাণ্ডব পাইরেসির পিছনে চরিত্র নিজস্ব হচ্ছে আমার মনে হয়, কারণ তাদের দুইটি সিনেমার একটি পাইরেসি হয় একটি হয় না, উৎসব ঠিকই চলছে। একদমই তাই, একদমই তাই। এবং দে অলরেডি নো যে তারা এই সিনেমাটা মাস কমার্শিয়াল সিনেমা বানায়নি, এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা ছিল না। তাণ্ডবের কথা বলছি, যে এটা কোনোভাবেই একটা মাস কমার্শিয়াল সিনেমা ছিল না, তারপরেও তারা বিভিন্নভাবে হল মালিকদেরকে এটা গুছিয়েছে বিকজ অফ অনলি শাকিব খান, তার স্টারডামকে ইউজ করে। তো এই যে বিষয়গুলো তারা জানতো যে একটা সময় পরে গিয়ে এটা এমনিতেও নট অ্যাবাউট এইচডি কপি ভাইরাল, নট অ্যাবাউট পাইরেসি, এমনিতেও এই সিনেমাটা যেহেতু রিপিটেড দর্শক পাবে না, এই সিনেমাটা রিপিটেড দর্শকের জন্য না, এটা স্বয়ং ডিরেক্টর জানেন, প্রডিউসার জানেন, এবং সবটাই ঘটে যায় ইন্ডিয়ার, কলকাতার মানে প্রডিউসার অফ কেন থাকে। মানে আমার কথা হচ্ছে যখন এইচডি কপি গুলো চলে আসলো
তারপরে আমরা দেখলাম যে একজন প্রযোজক হাসি হাসি মুখে এসে কথা বলছে, সে মানে পুষ্পার কথা বলছে, নানান উদাহরণ দিচ্ছে, যেটা প্রচন্ড দৃষ্টিকটু ছিল। এবং ওখান থেকে সন্দেহর কিন্তু দানা বাঁধতে শুরু করেছে যে একজনের এত মানে একটা বাজেটের সিনেমা, এত বাজেট না, 2.5 থেকে 3 কোটি, 3.5 কোটির মধ্যেই বাজেট। তো যাই হোক, সেই বাজেটের সিনেমা, সেটা এইচডি কপি চলে আসলো, সবাই দেধারসে ডাউনলোড করছে, দেখছে, বাট সে ভীষণ একটা মানে কোনো টেনশন নাই, রিল্যাক্স। পুষ্পাও তো হয়ে থাকে, পুষ্পার কথা আপনি কি করে টানেন এখানটাতে? যাই হোক, তো এটা একটা। বাট আমরা কখনো কি দেখেছি কলকাতার সেই প্রডিউসার, তার মুখ থেকে কোনো কথা? সে কিন্তু একদম চুপ, তার কিন্তু কোনো কথা নেই, কোনো বক্তব্য আমরা কখনোই পাইনি। এটাও একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে। তো তারা ভালো করে জানতো যে এটা রিপিট দর্শক টানবে না। সিনেপ্লেক্সে যারা একবার দেখে যাচ্ছে তারা যাচ্ছে, তারা বড়জোর গিয়ে আর একজনকে বলতে পারে তারা আসছে, বাট ওই মানুষটা কিন্তু রিপিটেড আসছে না, বিকজ রিপিট দর্শক দেখার মতো খোরাক তাণ্ডবে নেই। আমি অবশ্যই আমার জায়গা থেকে মানে গঠনগত সমালোচনা করতেই পারি, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট। এবং এটা স্পষ্টত ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা এগুলো নিয়ে কথা বলতেই পারি, এটা স্পষ্টত ক্লিয়ার হয়ে গেছে, মেগাস্টার শাকিব খানকে ইউজ করে, তার স্টারডাম, তার তকমা, তার নামটা ইউজ করে এই মানে একটা কি বলবো রেগুলার বেসিস একটা সিনেমাকে তারা সিঙ্গেল স্ক্রিন হল মালিকদেরকে গুছিয়েছে, তাদের কাছ থেকে এরকম ভাবে 2 সপ্তাহের অগ্রিম টাকা নিয়ে, এরপর তাদের কি হয় হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, এই প্রোডাকশন হাউসের কোন রকম কোনো চিন্তার কারণ নেই। কারণ শাকিব খানের নামটা তো নষ্ট হবে, শাকিব খানের নামের উপর আসবে যে শাকিব খানের ঈদের সিনেমাকে সিঙ্গেল স্ক্রিন থেকে নামিয়ে অন্য সিনেমা চলছে। এগুলো বলতে খারাপ লাগে, কিন্তু সত্যটা বলতে হবে, শাকিব খানেরও জানতে হবে, এবং জেনে বুঝেই আসলে তিনি তার পরবর্তী পদক্ষেপগুলো নিচ্ছেন, এটা ভেবে ভালো লাগছে। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আপনার ইয়েতে কি বলে এটাকে, হলগুলো যেগুলো আছে, মানে হচ্ছে মাল্টিপ্লেক্স বলুন, সিনেপ্লেক্স বলুন, বা দেশের বাইরে বলুন, দেশের বাইরের অবস্থা দেখেছেন? নিউ ইয়র্ক মানে ইউএসএ, নর্থ আমেরিকা, একটা বাংলা সিনেমার বাংলাদেশের পরে যদি সর্বোচ্চ কোনো রেভিনিউ আসে, সেটা আসেই হচ্ছে গিয়ে নর্থ আমেরিকা এবং কানাডা থেকে। এসছে এবার একটু বলেন তো, যারা মানে আছেন পরিচালকের চামচা এখানে 300 টাকার, তারপর প্রোডাকশন হাউসের যারা আছেন, একটু জিজ্ঞেস করেন, একটু সততা দেখান ভাই, একটু জিজ্ঞেস করুন নর্থ আমেরিকা থেকে কত পেয়েছে তারা। 5 লাখ থেকে 10 লাখ এই পর্যন্ত যায় নাই অ্যামাউন্ট। এর চেয়ে খারাপ লাগার কিছু নেই। খারাপ লাগা শব্দটা এই জন্যই বললাম কারণ নামটা শাকিব খান এখানে জড়িত আছে। এই মানুষটাকে ইউজ করে তার স্টারডামটাকে পুরোপুরি একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়ে এই নীল নকশাটা করেছে শুধুমাত্র অন্য নায়কদেরকে এখানে স্টাবলিশ করবার জন্য, শুধুমাত্র যাতে করে তাদের নেক্সট যে সিনেমাটা আসবে আলফা এর ব্যানারে, চরকির ব্যানারে, তাদের নিজস্ব সিনেমা, সেটার মানে পুরোপুরি মার্কেটিংটা করার জন্য। আজকে আপনারা স্পষ্টত বলুন, এই তাণ্ডব সিনেমায় দরকার ছিল এই ক্যামিওটার, মানে নিশোর ক্যামিওটার কোনো প্রয়োজন, মানে আমি বলতে চাচ্ছি তাণ্ডব সিনেমার জন্য কোনো দরকার ছিল, মানে সিনেমার গল্পের প্রেক্ষাপটে কোনো দরকার ছিল না। কেন? তিনি তার ইউনিভার্স করতে চেয়েছে, এটা পানির মতো পরিষ্কার। কারণ তার পরবর্তী সিনেমাটার ফ্রি অফ কস্ট মার্কেটিং এর জন্য। শাকিব খানের সিনেমা যে হাজার হাজার লক্ষ মানুষ দেখতে এসছে, তারা জেনে গেছে যে তার অন্য একটি সিনেমা আসবে। এত বড় কালপিটেরা সততার সাথে তো কোনো কাজ করতে পারবেন না, এরকমই মানে এই অসৎ পথে গিয়েই অবলম্বন করেই কাজগুলো করতে হবে। কোনো দরকার ছিল না আপনার এই দুটো ক্যামিওর। যাই হোক, আপনারা আপনাদের প্রফিটের জন্য দিয়েছেন, তো এটা নিয়ে আমরা মানে আমাদের প্রবলেমটা কোথায় জানেন? আপনারা আপনাদের প্রফিটের জন্য দিয়েছেন, আপনারা আপনাদের যে জায়গাগুলো দরকার ছিল, যে জায়গাগুলো আপনাদের টাচ করার দরকার ছিল, আপনারা করেছেন। শুধুমাত্র শাকিব খানের নামটাকে বেনাম করেই এই কাজগুলো আপনারা করলেন। এটাই হচ্ছে আমাদের জন্য কষ্টের, এই কারণেই কথাগুলো বলছি। আদারওয়াইজ আপনাদের মতো কীট পতঙ্গকে নিয়ে কথা বলার রুচি, অভিরুচি অন্তত আমার তো নেই, আপনাদের নামও আমি নিতে চাই না। কিন্তু কষ্টের বিষয়, নামটা হচ্ছে শাকিব খান জড়িত থাকে সেখানটাতে, এটাই হচ্ছে কষ্টের বিষয়। তো যাই হোক, কথাগুলো খুবই খারাপ লাগছে, তারপরেও বললাম। আমাদের ছোটবেলা থেকে শাকিব খানের ছবি কি লিখেছে, ছবি দেখে বড় হয়েছি, ডিম চুরি করে সেগুলো বিক্রি করে শাকিব খানের ছবি দেখতাম। আচ্ছা, আলফি লিখেছে, অনেকগুলো কমেন্ট লিখেছে। আজ তারা শাকিব খানকে দেখতেই পারে না,
একদমই ছবির জন্য পাগলা ছিল, আজ তার সঙ্গে দেখতেই পারে না। কিন্তু আপু আমি আমার অতীত কি করে ভুলে যাই বলেন? মালয়েশিয়া থেকে কাজের ব্যস্ততার জন্য মেগাস্টার শাকিব খানের জন্য কিছু করতে পারি না, অনেক ইচ্ছে তার জন্য একদিন দেখা, রাশাদ একদিন দেখা করার। অবশ্যই দেখা হয়ে যাবে, অবশ্যই দেখা হবে। আচ্ছা, এখানে লিখেছে সত্য দিনের আলোর মতো পরিষ্কার হবে। থ্যাংক ইউ সো মাচ। কালাজান কি দেশি নায়িকা থাকবে? তাণ্ডবে বরবাদের ধার কাছে নেই, যা করেছে আলহামদুলিল্লাহ। কেন শুধু শাকিব খানের পেছনে লাগে এসব চেংচোর বুড়ের লোকদের কাজ? একদমই তাই। আচ্ছা, শাকিব খানকে আরো সচেতন হতে হবে, কারণ তার আশেপাশের অনেক মুখোশধারী শত্রু আছে প্রচুর। এদের রাহাত লিখেছে এখানে ক্যামিও জোর করে ঢুকানো হয়েছে, যার কোনো দরকার ছিল না। থ্যাংক ইউ সো মাচ। শুনলাম শাকিব খান আমেরিকায় 3 মাস থাকবে, আমেরিকায় গেলে শাকিব খানের সাথে একটা সাক্ষাৎকার চাই। আচ্ছা, আজকে সত্যিই কম হয়ে গেছে মেকআপটা। ওকে আপু, আপনাকে ফলো দেওয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসার প্রহর। ওকে, যেটা বলছিলাম আর একটু কথা বলে নেই, এবার একটু আসি আমরা হচ্ছে নেক্সট প্রজেক্ট নিয়ে। এবং যারা বলছেন, এবং অনন্য মামুন ডিরেক্টর, তিনি বলেছেন আসলে যে 6 মাসের জন্য কম আছে। 6 মাসের জন্য আসলে দেশি নায়িকা বিদেশি নায়িকা আনা যাবে না, এরকম একটা বিষয় বলছে। তো দেখা যাক, আমি একটু সেই বিষয়ে একটু কথা বলি যে এটার মধ্যেও আমরা একটা বিশাল রহস্যের গন্ধ পাচ্ছি। কারণ তিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন তার সিনেমায় মধুমিতা সরকার শের মুভিতে থাকবে, তাই তো ঘোষণা দিয়েছিলেন। তো সেখানটাতে হচ্ছে গিয়ে কি করে, এই যে আহমেদ সালমান নামে একজন এসছে, একে আমরা ব্যান করে দিলাম। ওকে, তো যেটা বলছিলাম যে আপু অনেক শুকিয়ে গেছেন। শুকোতে যখন চাই তো শুকোবই, তো মোটা তো আর হব না। আমি এরকমই থাকতে চাই, এটা শুকনো বলে না ভাই, এটা এরকমই থাকতে চাই। আপনারা এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন কোন দিক থেকে শুকনো নই। আচ্ছা, তো বিষয়টি হচ্ছে গিয়ে যে আপনার নিয়ে অনন্য মামুনের সিনেমা যেটা শের, সেই সিনেমাটাতে মধুমিতা সরকারকে তিনি নিজেই কিন্তু বলেছেন যে মধুমিতা সরকারকে তিনি রাখছেন। তো তাহলে আপনার কি হবে? আপনি নিজেরটা আগে একটু দেখেছেন নাকি আপনি নিশ্চিন্তে আছেন যে 6 মাসের জন্য তো মানে শাকিব খানের ঈদের সিনেমা নিতে পারবেন? আমারটা তো ঈদের পরের সিনেমা, ঈদ ছাড়া আসছে, আমি কিন্তু ঠিকঠাক নিতে পারবো, কোনো সমস্যা নেই ভাই। এগুলো একটু বন্ধ করেন না, একটু চাপাবাজিটা বন্ধ করেন। ওইদিকে জয়া আহসান, চঞ্চল চৌধুরী কলকাতায় গিয়ে ধুমচে কাজ করতে পারে, কোনো প্রবলেম হয় না। শুধুমাত্র শাকিব খানের বেলায় সে পাকিস্তানি নায়িকা আনতে পারবে না, সে হচ্ছে গিয়ে কলকাতার মানে কোনো নতুন মুখ আনতে পারবে না, সে তামিলের কাউকে আনতে পারবে না, এই হচ্ছে গিয়ে পায়তারা নাকি? ওই দেশি গার্বেজ গুলোকেই গলায় ঝুলিয়ে দিয়ে একটা গার্বেজ সিনেমা তৈরি করার চেষ্টা কেন? আমরা পাকিস্তানি নায়িকা দেখতে চাই। মেগাস্টার শাকিব খান এখন, ও মাই গড, আপনারা ডিরেক্টর, সেই অনন্য মামুন, আপনি কেন চিন্তা করছেন না? আপনি তো নিজে সোনাল চৌহানকে একবার নিয়ে এসে দেখাই দিলেন, তো তাহলে একটু চেষ্টা করুন না। আপনি তো অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন, অনেক ভিতরের অনেক কিছু জানেন, তো একটু চেষ্টা করুন শাকিব খানের জন্য। ভাই বলেন তো, একটু চেষ্টা করুন যাতে করে শাকিব খান পাকিস্তানি নায়িকা বলুন বা তামিলের বলুন বা এদেরকে নিয়ে যেন কাজ করতে পারে, সেই চেষ্টাটা করুন। জামশেদ আপু আমার কমেন্টে দেখেন, একটা কুকুর আসছে, তার বের করে দিয়েছি জামশেদ। কাজল আরফিন অমিত সিনেমায় মেগাস্টার শাকিব খানকে কবে দেখতে পারবো? উনি রেডি হলে দেখতে পারবেন, এখনো সে রেডি না। কলকাতার নায়িকা চাই, কলকাতার নায়িকা, এবং আমরা পার্টিকুলারলি পাকিস্তানি নায়িকা চাই। একবার চিন্তা করুন তো, দূরে ফিশান বলুন বা হানিয়া আমির বলুন, যখন এই নামটা চলে এসেছিল কি পরিমাণ আলোচনা হয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে, কি পরিমাণ আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। এগুলো তো অনেক বড় এফেক্ট ফেলে, অনেক বড় ইম্প্যাক্ট আছে এগুলোর। শাকিব খান এখন যে জায়গাটা বিলং করছে, যে জায়গাটাতে তিনি নিজেকে নিয়ে এসছেন, এরপরে আরো বিশদ আলোচনার জন্য, উপমহাদেশে তাকে নিয়ে আলোচনার জন্য আমাদের পাকিস্তানি নায়িকা চাই, আমাদের তামিলের নায়িকা চাই। দেশীয় এই স্ট্যান্ডার্ড এখন শাকিব খানের সাথে যায় না। কেন এই জিনিসগুলো আমি বুঝি না, যে পরিচালকরা বুঝতে পারে না। ভাই, আপনাদের দেশীয় ভালোবাসা আপনারা দেখাতে চান, দেখান না ভাই, নিজের সিনেমার ক্ষতি করে। মানে এই ভালোবাসা তো অনেকটা এরকম হয়ে যায় না, যে মানে নিজেকে নিজে ধ্বংস করে দিয়ে উজাড় করে দিচ্ছে আমি অন্যের সুখের জন্য। প্লিজ, আমাদের এই যে মুভিটা যেটা সাইনিং হয়ে গেছে, ওয়ান্স আপন আ টাইম ইন কি ঢাকা নাকি এরকম একটা, তো সেটার যদি এত বড় বিগ বাজেটের হয়, তাহলে কি এই বাজেটটা হবে না একটা পাকিস্তানি নায়িকা নেবার? ভাষা কোনো ব্যারিয়ার হতে পারে না, অন্তত পাকিস্তানের জন্য। কারণ পাকিস্তানের সাথে আমরা খুব ভালো করে জানি তাদের টোনিং এবং আমাদের টোনিংটা একদমই এক। সো তাদেরকে জাস্ট আপনি যদি 1 মাসেরও একটা ট্রেনিং দেন,
তারা মানে অবলীলায় মানে একটা সুন্দর বাংলা আমাদেরকে একটা ডায়লগ ডেলিভারি থ্রো করতেই পারবে এবং পুরো সংলাপগুলোই বলতে পারবে। এটা কোনো রকেট সায়েন্স হয়ে যাবে না, অন্তত পাকিস্তানের জন্য। আপনারা আপনাদের নিজের সিনেমার বেটারমেন্টের জন্য তো পাকিস্তানি নায়িকা নিতে পারেন, চিন্তা করতে পারেন। যদি 3টা নায়িকা থাকে, লিড রোল আপনারা পাকিস্তানি নায়িকাকে দিন, তারপর আপনারা একটা দুটো যেরকম নাবিলা আপু যেরকম কাজ করেছিল তুফানে সেরকম একটা রোলে রাখুন বাংলাদেশিকে, সমস্যা নেই আমাদের। বাট রিল যেটা মেইন রোল, যেটা লিড রোল হ্যাজ টু বি নো যে পাকিস্তানি নায়িকা আর তামিল নায়িকা। বাংলাদেশি কাউকে আমরা চাই না। এটা আপনাদের নিজের সিনেমার জন্যও তো করা উচিত না। দেখলেন না তাণ্ডবে, দেখলেন না আপনারা যখন এর আগের বিগত সময়গুলোতে? কেন দেখেও আপনারা চোখ বন্ধ করে থাকেন? আমি নতুন যে ডিরেক্টর তাকে বলতে চাই যে আপনি একটু ফেসবুক সোশ্যাল মিডিয়া একটু ঘুরুন, একটু দেখুন যে দর্শকরা কি চায়, সাকিবিয়ানরা কি চাচ্ছে, একটু খেয়াল করে দেখুন। আমাদের কি চাওয়াটা একদম অনর্থক, মানে কোনো লজিক নেই আমাদের চাওয়ার? তাহলে কেন কোনো পরিচালক আসলে সেটার মানে কোনো রকম চিন্তাতেই নেয় না একবারও যে পাকিস্তানি নায়িকাটা একবার আমরা একটু চেষ্টা করে দেখি? কেন? একবার অন্তত চেষ্টা করুন। সাকিব হেটার্সটা কখনোই চলচ্চিত্র উন্নয়ন চায় না, একদমই না। কারণ রাশিদুল ইসলাম আপনি একদম রাইট, থ্যাংক ইউ সো মাচ। অপরাধী মন, এটা হচ্ছে গিয়ে সাকিব হেটার্স তো মানে এরা সিনেমার তো ভালো চাই না, কারণ সিনেমার ভালো চাইলে তো সাকিব খানের ভালো হয়ে যাবে, সাকিব খানের ভালো তো চাওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। দেশি কোনো নায়িকা চাই না, হাইপ একটুও থাকবে না, একদমই থাকে না, একদমই থাকে না। বাংলাদেশের কাউকে চাই না। দেখো সবারই এক কথা ভাই, বাংলাদেশের কাউকে আমরা চাই না। এখন এখানে যদি বাংলাদেশের কোনো মানে আমি জানি না কোনো অ্যাক্ট্রেস বা কেউ দেখছেন কিনা, আমি খুবই বিনয়ের সাথে বলতে চাই যে আমরা আসলে দুঃখিত, আমরা আসলে সরি, আমাদের কথা আপনারা কেউ মন খারাপ করবেন না প্লিজ। শাকিব খানের বর্তমান স্ট্যান্ডার্ড, তার অভিনয়ের স্ট্যান্ডার্ড বলুন বা তিনি স্ক্রিনে আসার পর যে একটা মানে একটা ম্যাজিক ক্রিয়েট হয়, এগুলোর সাথে না এখনকার সময়ের ছোট পর্দা বড় পর্দায় তো নাই, কেউই যায় না, এই স্ট্যান্ডার্ড মানের সাথেই যায় না। আপনারা নিজেদেরকে অযথা খালি ছোট করবেন না প্লিজ। আপনারা ওই যে বাকি যে নায়কগুলো আছে না, ওদের সাথে কাজ করুন। ওদের সাথে কাজ করলে কি হবে, আপনারা আপনাদের জায়গাটাতে একটা সুন্দর ফোকাস পাবেন। এখানে তো কোনো ফোকাস এমনিতেও পান না। এক হচ্ছে সাবলীল অভিনয় আসে না, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনাদের সবচেয়ে বেশি জঘন্য লাগে হচ্ছে ইয়েটাতে রোম্যান্সের কোনো একটা স্ক্রিনে একটা রোম্যান্সের একটা দৃশ্য আসবে, এমন চাহনি দেয়, এমন একটা মানে এমন একটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে এক্সপ্রেশন দেয় যে মনে হচ্ছে যে একদম পুরোই ভালগার। এইগুলো আমরা দেখতে চাই না, আমরা রিয়েলিস্টিক দেখতে চাই। রোম্যান্সের মধ্যে নায়ক নায়িকা রোম্যান্স করবে, ঠিক আছে ভাই, ভালগারিজম কেন আসবে এখানটাতে? আপনাদের এক্সপ্রেশনই ভালগার একটা এক্সপ্রেশন হয়ে যায়। এইগুলো ঠিক করুন, আগে ঠিকঠাক করুন নিজের জায়গাগুলোকে, অভিনয়টাকে আরো বেশি সাবলীল করে ফেলুন। আর আরেকটা কথা বলে দিই, ছোট পর্দার নামগুলো না নেওয়ার আগে সাকিবিয়ানরা 100 বার চিন্তা করবেন আপনারা আসলে কার বেটারমেন্টের জন্য নামগুলো নিচ্ছেন। সাকিব খানের জন্য নিচ্ছেন নাকি শুধুমাত্র নায়িকাটার বেটারমেন্টের জন্য নিচ্ছেন? নায়িকার ফলোয়ার হয়ে যাচ্ছে না সাকিব খানের সাকিবিয়ান, আপনি একটু চিন্তা করবেন। শুনুন, শুধুমাত্র ছোট পর্দার একটা অভিনয়, ভালো অভিনয় অনেকেই করতে পারে, আমি তাদেরকে খারাপ অভিনেত্রী বলছি না, তারা অনেক ভালো অভিনেত্রী, বাট ছোট পর্দার জন্য বড় পর্দার ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা। বড় পর্দার পুরো ব্যাপারটাই আলাদা, জনরাই আলাদা। এখানে আপনাকে একই সাথে নাচে দুর্দান্ত হতে হবে, আপনার এক্সপ্রেশনে দুর্দান্ত হতে হবে, আপনার অভিনয়ে দুর্দান্ত হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে। এই এতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করেই কিন্তু একটা নায়িকা মানে একটা বড় পর্দার কমার্শিয়াল নায়িকা হতে পারে। এটা তো কোনো আর্ট সিনেমা হচ্ছে না যে শুধুমাত্র ওই ছোট পর্দার ওইটুকু পার্টিকুলার অভিনয়, ওই 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা আমরা স্লট দেখছি তো ওই অভিনয় করেই শেষ হয়ে গেল না। একটা সিনেমা 2 ঘন্টা, 9 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, হয়তো এই এত বড় ব্যাপ্তি একটা সিনেমার, সেই পুরো সিনেমা জুড়ে আমরা কোনো মেকি অভিনয় দেখতে চাই না, নাচ হচ্ছে না, কোনো মানে রিদমে মিলছে না, এরকম কিছু আমরা দেখতে চাই না। অন্তত পক্ষে শাকিব খানের সাথে দৃষ্টিকটু কোনো অভিনয় আমরা দেখতে চাই না। এতে করে কি হয়, শাকিব খানের অভিনয়টা মানে ওই জায়গাটার স্ট্যান্ডার্ড যখন মিল হয় না, তখন মুভিটা দেখতে ভালো লাগে না। তো এই রিস্কটা আমি আশা করব কোনো পরিচালক, কোনো প্রোডাকশন হাউস অন্তত নেবেন না। অন্যদিকে দেখুন যাতে আপনাদের সিনেমার জন্য কোনো রিস্ক না হয়, রিস্ক ফ্যাক্টর না থাকে। এসকে সাকিবিয়ান, থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলেছে কিউটি আপি, থ্যাংক ইউ অন্তরা। আচ্ছা, এটা কি লিখেছে? সাইখা খানম লিখেছে দালাল ঢুকে গেছে লাইভে। ঢুকবেই, এদের কি করবো, কতজনকে আমি বের করব।
তুমি অনেকক্ষণ থেকে বকবক করছো। বাংলাদেশি নায়িকাদের এক্সপ্রেশন খারাপ আর তোমার এক্সপ্রেশন আচ্ছা ভালো। অবশ্যই, আমি তো আর নায়িকা নই, আমার এক্সপ্রেশন ভালোই আছে আমার জায়গা থেকে। প্রবলেমটা হচ্ছে ফেসবুকের কি ব্যান করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে এরা এরা থাকতে পারে। কি অবস্থা, ফেসবুক যে কি করছে। ইউটিউবে ফ্রি দেখা, টাকা দিয়ে থিয়েটারে মুভি দেখা, রাত দিন ব্যবধান, একদমই তাই। পাকিস্তানের নায়িকা দুরি ফিশানকে দেখতে চাই, কামরুল লিখেছে। মোহাম্মদ রাজীব সুন্দর, থ্যাংক ইউ। এই যে ওকে তো ব্যানই করে দিছি, তো ও তারপরও কিভাবে এখানে ইয়ে করছে। ফেসবুকের এত প্রবলেম না, মানে কি বলবো। বাংলাদেশের নায়িকা জানি আর না নেয় বসের মুভিতে ফারজান আপু, আমরা চাই ইন্ডিয়ান নায়িকা। কি বলবো বলো তো, সত্য বলেছ আপু, থ্যাংক ইউ। তপু খান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি তো বলেই যাচ্ছি, আমি তো বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি ভাই। সবাই বলুন, সবাই কথা বলুন, মানে যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাও কথা বলুন, প্লিজ কথা বলুন, ঠিক আছে? কথা বলুন, সবাই মিলেই কথা বলতে হবে। আপনাকে প্রথম দেখে খুব ভালো লাগলো, ভালোবাসি আপনাকে। থ্যাংক ইউ রতন, থ্যাংক ইউ সো মাচ। একদম ঠিক বলেছেন। ওকে, থ্যাংক ইউ। মেহেদী হাসান হৃদয়ের সাথে শাকিব খান কবে আসবে? আচ্ছা, এটা একটা লাস্ট আমার টপিক। সো এই হচ্ছে গিয়ে মেহেদী হাসান হৃদয়, যাকে ঘিরে আসলে আমাদের আকাঙ্ক্ষার জায়গা বলুন, আমাদের কি বলে যাকে, মানে কাঙ্ক্ষিত একটা নাম হচ্ছে মেহেদী হাসান হৃদয়, যে তিনি মেগাস্টার শাকিব খানের সাথে কবে আসবেন। আসলে তিনি আসবেন আমার আশাবাদী রোজারি কোরবানি ঈদে, সরি কোরবানি ঈদুল আজহায় আসলে তিনি আসছেন, বাট প্রোডাকশন হাউস মানে মেবি ডিফারেন্ট হতে যাচ্ছে। কারণ মানে যে প্রোডাকশন হাউসটাকে আমরা এত ভালোবাসা দিয়েছি, ওই যে বললাম যে শত্রুকে তিনি যদি কাছে ডাকেন, আমি নাম উল্লেখ করে বলছি না, সেই প্রিয় প্রোডাকশন হাউসটা যদি অপ্রিয় হয়ে যায় তাদের নিজের আচরণের জন্য, এটা দায়ভার কিন্তু তিনিই থাকবেন। তো তিনি এখন যদি তার মানে শত্রু বন্ধু, আদতেই কিন্তু সে শত্রু, বাট এখন সে বন্ধুর ভূমিকায় ওই ওনার সাথে কাজ করতে চাইছে, তো তাকে মিলে ছোট ছোট বাজেটের মুভি করার মানে যদি ইচ্ছে করে থাকে, করতেই পারে। বুঝবে মার্কেটের যখন মুখ থুবড়ে পড়ে যাবে, যখন ওই 3-4 কোটি বাজেটটাও যখন লস খেয়ে যাবে, তখন বুঝবে কি হয়। আর তিনি চাচ্ছেন যে অন্যান্য নায়কদেরকে নিয়ে মুভি করতে, করুক, সেই প্রোডাকশন হাউস করুক, আমাদের কোনো দেখার বিষয় না। বরঞ্চ খালি এতটুকু বলবো, যেহেতু আমরা আপনাকে পছন্দ করতাম, ভালোবাসতাম, তো এতটুকু আপনার জন্য বলতে চাই যে যে শত্রু সে শত্রুই, হ্যাঁ, শত্রু যতই বন্ধুর ভূমিকায় আসুক না কেন, সে শত্রুই থাকবে। তাই একটু বিচার বুদ্ধি বিশ্লেষণকে কাজে লাগিয়ে আপনি ট্রাস্ট করুন মানুষকে, ঠিক আছে? ওই প্রোডাকশন হাউসকে বলছি, ট্রাস্ট করুন মানুষকে, একটু বুদ্ধি খাটিয়ে, একটু আরো বেশি মানে স্মার্টলি একটু ডিল করুন শত্রুর সাথে, সে কিন্তু শত্রুই। ওকে, হ্যাঁ, এত ডিটেলসে আমি আর বলছি না। যাই হোক, এখন হচ্ছে গিয়ে মেহেদির ব্যাপারে আসি। মেহেদী হাসান হৃদয় তিনি ঈদুল আজহায় আশা করি মেগাস্টার শাকিব খানের সাথে আসবেন। হয়তো খুব শীঘ্রই আমরা সাইনিংটা দেখতে পারবো, সাইনিং এর সময়ও খুব কাছাকাছি আছে, খুব শীঘ্রই আমরা সাইনিং দেখতে পারবো। আর এরপর হচ্ছে গিয়ে তাকে ঘিরে অনেক কথা আসছে যে তিনি এই নায়ক ওই নায়ককে নিয়ে ঈদুল ফিতরে আসছেন, এরকম কোনো বক্তব্য মেহেদী হাসান হৃদয়ের নেই। আমি যতটুকু জানি, তার সাথে আমার যে কনভারসেশন, সেই কনভারসেশনের আলোকেই বলছি, মেহেদী হাসান হৃদয়ের ঈদুল ফিতরে আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই অন্য কোনো নায়কের সাথে। তিনি অপেক্ষা করছেন মেগাস্টার শাকিব খানের সাথে ঈদুল আজহার জন্য, এবং সেই গল্পটা আরো সুন্দরভাবে কারেকশন গুলো করছেন, আরো সুন্দরভাবে তৈরি করছেন, যাতে করে নিশ্চিত একটা ইন্ডাস্ট্রি হিট নিয়ে তিনি আসতে পারেন। তো এটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের এখন মূল কনসার্ন। তিনি অন্য কোনো নায়ককে নিয়ে অন্য কোনো মুভির কোনো প্ল্যানিং এর মধ্যে নেই। এটা আপনার মেহেদী হাসান হৃদয়ের সাথে আমার কনভারসেশনের আলোকে আমি বললাম, এই আর কি। ওকে তানিন, থ্যাংক ইউ তানিন। ওকে তুমি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আলিম লিখেছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। শাকিব ভাইকে আরো সাবধান হতে হবে, শুধু টাকার পিছে দৌড়ালে হবে না। রেড মৌলানা, আচ্ছা। শাকিব খান আমার মনে হয় সাবধান হয়েছেন, কারণ তাণ্ডবে এত বড় কি বলে এটাকে, ইয়ে দেওয়ার পর, শিক্ষা নেবার পর, বা আপনি যদি বলেন যে মানে কি বলে এটাকে, নিজের নামের উপর আরেক মানুষগুলোকে
মার্কেটিং করিয়ে দেওয়ার এই যে খেসারতটা তিনি দিলেন না তাণ্ডবে, এত বড় খেসারত দিলেন, এরপরে তো আদতেই শিক্ষা হওয়াই উচিত। আশা করি তিনি শিক্ষিত হয়েওছেন এই বিষয়ের উপর, অন্তত যে সবাইকে বিশ্বাস করা যায় না। ভাইয়া 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 বলে ডেকে বুকে ছুরি বসানো মানুষগুলোকে দূরে সরানো উচিত, দূরে রাখাই উচিত। এবং তার আশেপাশের কিছু মানুষ আছেন, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে আরো অনেকে, এদেরকেও দূরে উনি অলরেডি সরিয়েছেন, যেটা সরানো উচিত ছিল, আরো আগেই সরানো উচিত ছিল। বাট যাই হোক, তিনি শেষে এসেও যে বুঝেছেন, এই বুঝটা যেন তার থাকে, আলটিমেট টাইম পর্যন্ত যেন এই বুঝটা তার থাকে, এতটুকুই বলার আছে। যাই হোক, সাইম লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আমি কুয়েত থেকে বলছিলাম, একজন সাকিবিয়ান বলছি, আপনাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগে, এগিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা যুক্তি আছে অনেক। থ্যাংক ইউ রাহুল খান। ফারজানা আপু, আমি কি লিখেছে, চলে যায় রে ভাই কমেন্ট গুলো। আপু কেমন আছেন? রাশিদুল ভাই, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আলামিন ব্যাপারে স্টিকার কমেন্ট দেবেন না, এতে করে লাইভ স্লো হয়ে যায়। থ্যাংক ইউ। শাকিব খানের উচিত তার সিনেমায় সে প্রোডাকশন করা ভালো মানুষ যারা প্রযোজক তাদের সুযোগ দেয়া। হ্যাঁ, ভালো মানুষদেরই সুযোগ দেওয়া উচিত। বাট ফ্যাক্ট ইজ, প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ ভাই কি সিনেমায় করবে নাকি? হ্যাঁ করবে, উনি একটা পাবেন। এবং বাট সে নিজেকে রেডি করছে, সো রেডিটা হয়ে গেলে আমরা আশা করবো হিমেলের সাথে একটা সিনেমা আসবে অবশ্যই। এবং রেদওয়ানুল, আমিও বলবো শাকিব খান নিজস্ব প্রোডাকশনে কাজ করার চেষ্টা আমরা দেখেছিলাম। নাকাব সিনেমা, নাকাব না কোন যেন সিনেমাটা, পাসওয়ার্ড সিনেমাটা তিনি কিন্তু বেশ ভালো একটা ব্যবসা সফল সিনেমাই দিয়েছিলেন তার প্রোডাকশন হাউস থেকে। এবং এখন যদি আমরা শাহরুখ খানকে দেখি, আমরা যদি ওই দিকে তামিল ঘরানা বলুন, তামিল না খানিকটা বলিউডই বেশি, শাহরুখ খান তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে একের পর এক সিনেমা কিন্তু করে যাচ্ছে, এবং যেগুলোর মধ্যে আসলে ব্যাপক ব্যবসা সফল, পাঠান বলুন, জওয়ান বলুন। তো আসলে আমার মনে হয় শাকিব খান আবারও ব্যাক করা উচিত নিজস্ব প্রযোজনায়, এবং তিনি আশা করি ব্যাক করবেন। তিনি প্ল্যান করে রেখেছেন কিভাবে কি করবেন, তার ব্যবসায়িক প্ল্যান থেকে শুরু করে তার প্রোডাকশন হাউস, প্রোডাকশন, নিজস্ব প্রোডাকশনের প্ল্যান সবই তিনি সেট আপ করে রেখেছেন। আস্তে আস্তে আমরা জানতে পারবো। সো হোপফুলি খুব বেশি দিন সময় লাগবে না জানতে আমাদের। আচ্ছা, শাকিব খানের উচিত প্রতি বছর নিজের প্রোডাকশন থেকে একটি সিনেমা তৈরি করা। একদমই তাই শুভ, এটা খুব ভালো কথা বলেছেন। আরেকটা কথা, মেগাস্টার শাকিব খান, আমরা আপনার কাছে সর্বোচ্চ 3টার বেশি কোনো সিনেমা আর চাই না। কারণ আপনি কোয়ালিটি মেনটেন করে যেরকম সিনেমা দর্শককে উপহার দিচ্ছেন, এরকম সিনেমাই রাখুন প্লিজ। এর চেয়ে বেশি আমরা চাই না, এর চেয়ে বেশি দরকারও নেই। আপনি দুটো ঈদে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিন, মানে একদম ফুল অফ কমার্শিয়াল। অ্যান্ড প্লিজ অনুরোধ করছি, শুধুমাত্র একটা গোত্রকে টার্গেট করে সিনেমা করবেন না। আপনি গণমানুষের অভিনেতা, আপনি গণমানুষের নায়ক, আপনি গণমানুষের মেগাস্টার। সো সেই গণমানুষের মেগাস্টার একটা পার্টিকুলার মানে শুধুমাত্র জনরাকে কেন্দ্র করে সিনেমা করতেই পারে না। যারা এরকম টার্গেটেড কিছু নিয়ে যাবে আপনার কাছে ঈদের সিনেমায়, জাস্ট কিক আউট, কোনো কথা না বলে বলবেন জাস্ট আপনি চলে যান, আপনি এই গল্প আমার জন্য না। বিকজ অফ নিশ্চয়ই তাণ্ডবকে ঘিরে দেখেছেন যে এই তাণ্ডব আপনার সিঙ্গেল স্ক্রিনে দর্শককে হতাশ করেছে, কারণ এটা ম্যাস কমার্শিয়াল সিনেমা ছিল না। বাট চাপাবাজি করে তারা বলেছিল যে এটা খুব ম্যাস কমার্শিয়াল সিনেমা, আদতেই কিন্তু সেটা না। একটা বিগ জিরো আপনি পেয়েছেন এখানটাতে আপনার সিঙ্গেল স্ক্রিন থেকে। এটা আমাদের জন্য হতাশার ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। তো আপনার ঈদের কোন সিনেমাতে আপনি সিঙ্গেল স্ক্রিনকে এরকম হতাশ করতে পারেন না। আপনি সিঙ্গেল স্ক্রিনের আপনার রাজত্বটাকে আপনি এরকম ভাবে নড়বড় করে দিতে পারেন না। যারা এরকম প্ল্যান নিয়ে আসবে আপনার কাছে নড়বড়ে করে দেবার জন্য, তাদেরকে কিক আউট করে ফেলুন। যে তোমাদের ধার, মানে তোমাদের সীমারেখা আমি আসলে পারাতে চাই না। তো এইগুলো স্পষ্ট তো বলুন, না বলাটা স্পষ্ট তো বলুন, ঠিক আছে? এতে করে কেউ যদি মন খারাপ করে, জাস্ট গো টু হেল, আমার দেখার দরকার নেই ভাই। আমি আমার দর্শকদেরকে, আমি তাদের মন রক্ষা করতে চাই, আমি দর্শকদের ভালোবাসার ফিডব্যাক ভালোবাসাতেই দিতে চাই। সো দুটো ঈদ আপনি ফুল অফ কমার্শিয়াল সিনেমা করুন, আর একটা মাঝখানের মিডল যে টাইমটা শাকিব ফাহাদের সাথে আপনার সিনেমাটা আসবে আশা করছি, সেই সিনেমাটা গল্প নির্ভর হবে। সেটা শাকিব ফাহাদ হোক বা নেক্সট আরো অন্যান্য ডিরেক্টর, নতুন ডিরেক্টরদের সুযোগ দেয়া, এটাকে আমি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, আমি চোখেই দেখি যে আপনি নতুন ডিরেক্টরদেরকে সুযোগ দিচ্ছেন, এটাই হওয়া উচিত। সো গল্প নির্ভর সিনেমাতে আমরা দেখতে চাই, যাতে করে একটা সময় পর শাকিব খানের ওই সিনেমাগুলো নিয়ে কথা হবে, ওই সিনেমাগুলো শাকিব খানকে অনেক 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 বছরের পর বছর বাঁচিয়ে রাখবে, যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে। তো গল্প নির্ভর সিনেমাতেও আমরা শাকিব খান আপনাকে দেখতে চাই ঈদ ছাড়া। আর আশা করি শাকিব ফাহাদের সিনেমাটা খুব ভালো হতে যাচ্ছে মেজর চরিত্রে। ওকে, সো থ্যাংক ইউ। আমি লাইভটা শেষ করে ফেলবো, আর আপাতত করব না। আপনাদের সাথে আবারও কথা হবে। আমি বুঝি না শাকিব খানের জন্য যারা কোটি কোটি টাকা আয় করছে তারা
ক্ষতি করতে চাইছে অন্যদের টপে তুলতে, তারা তাদের যোগ্য তাই আসুক, অন্যতার উপর ভর করে না। কথা তো সেটাই। এবং আমি বলবো যে এই যে একজন সিয়াম, সে তার নিজেরই কিন্তু এখানে ক্ষতি করেছে। একজন সিয়াম, একজন নিশো বলুন, এরা নিজেরাই মানে শুধুমাত্র কি বলবো, শুনুন, এভাবে করে না ওঠা যায় না, শর্টকাটে ওঠা যায় না। সিয়াম এবং যারা আছেন, আপনারা নিজেদের যোগ্যতায় উঠুন। আপনি একজন সিয়াম, আপনি ভীষণ বুদ্ধিধর মানুষ, ঠিক আছে, তো আপনি নিজের মতো করে নিজের জায়গায় উঠুন, নিজের ক্যাপাবিলিটি দিয়ে উঠুন, অন্য কারোর উপর ভর করে না প্লিজ। হ্যাঁ, অন্য কারোর উপর ভর করেন। আপনাকে যদি কোনো ডিরেক্টর গিয়ে বলেও যে ভাই এরকম তোমার এরকম হবে, এরকম মার্কেট পেয়ে যাবা, নো, আপনি বলুন যে আমি আমার নিজ যোগ্যতায় মার্কেট করব, আমি নিজ যোগ্যতায় আমার দর্শকদেরকে সিনেমা হলে টানবো। শাকিব খানের নামের উপর দিয়ে একটা সিনেমা, গোটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়। আপনারা নিজের যোগ্যতায় সেই জায়গাটা তৈরি করুন, অন্যের কাঁধের উপর ভর করে না প্লিজ। আর এরকম একজন ডিরেক্টর যদি গিয়ে বলে তাহলে তা আরো না করে দিন, আপনাদের নিজেদের জন্য না করুন। শাকিব খানের নামের উপর ভর করে শাকিব খানের ক্যারিয়ারকে মাইনাস ফর্মুলায় রেখে অন্যদেরকে আমি তুলবো, সেই চাবিকাঠিটা হবে তুমি তুমি তুমি। এগুলো তুমি হয়েন না, হ্যাঁ, নিজের যোগ্যতায় ওই তুমিটা হন, অন্য কোনো ডিরেক্টরের পায়তারায় পড়ে না। থ্যাংক ইউ এভরিওয়ান, খুব ভালো থাকুন। আর অবশ্যই রাফিয়া শাকিব খানের কোনো সিনেমা আমরা একদমই ঠিক তাই। আপু কোয়েলকে নিয়ে বসে একটা মুভি করুক। আসলে এখন না আদনান, যেটা সত্য কথা, কোয়েল এখন নায়িকার ভূমিকায় মানে অ্যাটলিস্ট কমার্শিয়াল সিনেমায় যান, এবং কোয়েল এরকম গল্পের সিনেমায় করবে, উনি আর্ট সিনেমা হলে হয়তো করতে পারে। যেমন শাকিব খানের মিডল টাইমে যে গল্প নির্ভর সিনেমাগুলো আসবে, ওখানটাতে কোয়েল মল্লিকের একটা সুন্দর ক্যারেক্টার থাকতে পারে, সেটা নিয়ে আমার মনে হয় ডিরেক্টররা ভাবা উচিত অবশ্যই। তিনটাও সিনেমা চাই না আপু, দুইটাই যথেষ্ট, এতেই খুশি, শুধু কোয়ালিটি হতে হবে। রাসেল, অবশ্যই অবশ্যই ওগুলো ম্যাস কমার্শিয়াল হবে তো, বাট গল্প নির্ভর সিনেমাতে শাকিব খানের কাজ করতে হবে, যেই সিনেমাগুলো যুগ যুগ ধরে দেখবেন যে শাকিব খানকে রিলেবল করে রাখে, তো ওই সিনেমাগুলো আমাদের চাই। তাই তিনটা উনি করতেই পারবেন, তিনটা কোনো বিগেস্ট ফ্যাক্টর না। একটা সিনেমা করতে আপনার 1 মাস 10 দিনের মতো একটা টাইম লাগে, তো মাঝখানে মিডল টাইমগুলোতে না গল্প নির্ভর সিনেমা অন্তত তার করা উচিত, 2-3টা সিনেমা এরকম থাকতে হবে। রাসেল, আশা করি ভালো হবে। কেমন আছো আমার লিপিকা আন্টি? ভালো আছে, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। এরে এমন দেখা যায় না কেন? কারে? আচ্ছা, এক দফা এক দাবি, পাকিস্তানি নায়িকা ছাড়া কোনো কথা হবে না, একদমই কামরুল ভাই, একদম একদম। ওকে, আমাদের সিনেমা হল মালিকদের নিয়ে কিছু বলেন, আমরা সারা বছর লস দিয়ে বসে থাকি শাকিব খানের ছবির জন্য। রাহুল খান, রাহুল ভাই, আপনাদের জন্য প্রথম অংশেই বলে দিয়েছি যে আসলে আপনারা না ভাই, এই যে দেখলেন তো ডিরেক্টর কি করলেন, আপনাদেরকে পথে বসিয়ে দিলেন। এখানকার আমি বলবো নর্থ আমেরিকার যে বায়োস্কোপ ফিল্মস, তাদেরকেও পথে বসিয়ে দিয়েছে, তাদের একদম ব্যবসায়িকভাবে চূড়ান্ত লস করে দিয়েছে এই প্রোডাকশন হাউস। তো এগুলো আসলে খুব খারাপ লাগে যখন শাকিব খানের নামটা যুক্ত থাকে, শুধুমাত্র শাকিব খানের নামটাকে যাতে দুর্নাম ছড়াতে পারে, এই প্রোডাকশন হাউসের এই চিন্তা, যার কারণে আপনাদের মতো হল মালিক বলবে এদের কাছ থেকে না অগ্রিম টাকাটা নিয়ে একটা ম্যাস কমার্শিয়াল সিনেমা এটা না তবুও ঢুকিয়ে দিয়েছে এখানটাতে। ওরা ভালো করে জানতো যে এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে টানবে, তাও রিপিট দর্শক না, সেখানে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কাছে কি করে তিনি এটা নিতে পারে, কারণ ওই যে শাকিব খানের নামটার জন্য। তাই আপনারাও নিজেরা সচেতন থাকবেন, যে এই প্রোডাকশন হাউসের কাছ থেকে সচেতন থাকবেন, এই প্রোডাকশন হাউসের কাছ থেকে 100% সচেতন থাকবেন, আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং আশা করি রাহুল ভাই, আপনাদেরকে ঘিরে না শাকিব খানের আসলে দৃষ্টিভঙ্গিটা একদমই অন্যরকম। তিনি তার সিঙ্গেল স্ক্রিন হল মালিকদেরকে প্রচন্ড ভালোবাসেন, এবং সিঙ্গেল স্ক্রিন একই সাথে মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স সবার জন্য তিনি ঈদের সিনেমা করতে চান, সবার জন্য। এই যে সিনেমাটা তিনি হাতে নিয়েছেন রাহুল ভাই, একটা বিগ বাজেট, একটা লার্জার দেন লাইফ সিনেমা, এটা ফুল অফ কমার্শিয়াল সিনেমা। তো শুধুমাত্র বলবো যে এই পার্টিকুলার প্রোডাকশন হাউসটা থেকে দূরে থাকুন। এরা কিছু বললে না 100 বার চিন্তা করে কথাগুলো শুনবেন প্লিজ, এতে করে আপনারাই ব্যবসায়িকভাবে লাভবান হবেন, ক্ষতি অন্তত হবেন না এবারের মতো, এই আর কি। আসাম ঠিক বলছি, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ফামুন জাকিয়া দেখছে, এমডি হোসেন, থ্যাংক ইউ সো মাচ। রাফিয়া শাকিল মদ আর নাচনে অনেক ঠিকাদার, একদমই তাই, একদমই তাই। সাপ্লাই দেবে হচ্ছে গিয়ে ওইটা, এই দুটো সাপ্লাই দেবে, দিয়ে এই সব কাহিনীগুলো ওরা করতে চায়, বুঝছেন, এই হচ্ছে এদের নেককারজনক পরিকল্পনা। যাই হোক, আমরা রাফি এবং শাকিল এবং এই প্রোডাকশন হাউসের সাথে শাকিব খানের কোনো সিনেমাই চাই না, কোনো সিনেমাই চাই না। দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। একজন রাফি বেস্ট পরিচালক হতে পারে, বাস বেস্ট মানুষ না। যখন একটা মানুষ হিসেবে ভালো হবে না, তার কোনো কাজই ভালো হতে পারে না। দুর্জন যদি বিদ্যানও হয় তবুও পরিত্যাজ্য। এই যুগে যুগে না এই কথাগুলো এমনি এমনি কিন্তু আসে নাই ভাই, সত্যিকার জন্যই আসছে,
তাই অবশ্যই ফ্যাক্ট অনুযায়ী কাজ করতে হবে শাকিব খানেরও, মানে মানে একদমই দৃষ্টি ওপেন রেখে কাজ করতে হবে, কাউকে বিশ্বাস করার কিছু নেই। বারবার বেলতলায় যাওয়া যাবে না, বারবার আমার মাথায় বেল পড়ুক এটা নিশ্চয়ই কেউ চায় না। আপনিও আশা করি শাকিব খান বারবার বেলতলায় যাবেন না। থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই, এবং অবশ্যই আমার পেজের সাথেই থাকুন। এই মুহূর্তে ফেসবুকের অনেক রকম চেঞ্জেস আসছে, অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, সাথে সাথে নোটিফিকেশন অনেকেই পাচ্ছেন না। তবে অবশ্যই আমার পেজটাকে ফেভারিটসে দিয়ে রাখবে যাতে নোটিফিকেশন পান, কারণ আসলে কি জানেন তো, আমার ভিডিওগুলো না শুধুমাত্র আপনাদের জন্য, যারা আসলে মানে শাকিব খানকে ভালোবাসেন, যারা আমার কথাগুলোকে লজিক্যাল মনে করেন, আমার কথা যুক্তি খুঁজে পান, সেই পার্টিকুলার মানুষদের জন্য। আর স্পষ্টত বলে দিই, আবারও বলছি, আমি কারোর প্রতিদ্বন্দ্বী নই এখানটাতে। অনেকে ভালোবেসে অনেক রকম কথা আমাকে নিয়ে বলে ফেলে, চট করে কমেন্ট করে ফেলে, অন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ফেলে, আমরা আপুর কথা শুনে কাজ করব, আমরা আপু যা বলে তাই করব। এরা ভালোবেসে এটা লিখে, আমি জানি। বাট কি হয়, আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে যদি এরকম কমেন্ট দেখেন, প্লিজ মন খারাপ করবেন না। আমি বলছি, আমি লাইভে, আমি ফারজানা বলছি, আমি কারোর প্রতিদ্বন্দ্বী নই, আমি কোনোভাবেই কারোর প্রতিদ্বন্দ্বিতা নিজে ভাবিই না। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমি আমার মতো করে কথা বলি, আমি সব জানি, সব জানতা শমশের তা না, বাট আমি যতটুকু আপনাদেরকে বলবো, আমাকে যারা বিশ্বাস করেন তারা অন্তত এটা জেনে রাখবেন আমি কেন বলছি এবং জেনে বুঝে বলছি কিনা, এটা আপনারা ভালো করে জানেন যারা আমাকে চেনেন। দ্যাটস ইট, এই মানুষগুলোকে নিয়ে আমি থাকতে চাই, আমার গন্ডিটা এই মানুষগুলোকে নিয়েই হোক, আর কোনো মানুষকে নিয়ে আমি হতেই চাই না, গন্ডি ক্রিয়েটও করতে চাই না। তাই এটা মনে করবেন না আমি কারো শত্রু, এটা মনে করবেন না আমি কারোর জন্য খুব একটা ট্রিগার পয়েন্ট, রিস্কের বিষয় নো। আমি শাকিব খানের জন্য শুধুমাত্র কথা বলি পার্টিকুলার এই বিষয়ের উপরে, তার ভালো মন্দের দিকটা আমার নিজস্ব যেটা চিন্তা ভাবনায় মনে হয় সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো থ্যাংক ইউ, ভালো থাকুন এবং অবশ্যই শাকিব খানের সাথে থাকুন, সুন্দর সুন্দর কন্টেন্ট গুলোকে সাপোর্ট করে যান। আর অবশ্যই পাকিস্তানি নায়িকা চাই, এই দিক থেকে কিন্তু আমাদের ভোলা যাবে না। ওকে, বেশি বেশি করে কমেন্ট করবেন, শাকিব খানকে ট্যাগ করে, নতুন যে ডিরেক্টর তাকে ট্যাগ করে, যে আমরা পাকিস্তানি নায়িকা চাই। টাটা।